নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কার্তিক শীলের লেখা ছেঁড়া ডায়েরির দু এক পাতা। সকাল থেকেই আজ মনের অবস্থা কেন যে এত বিশ্রী হয়ে আছে বলতে পারি না। তবে এ কথা সত্য যে মুর্শিদাবাদের নির্জন উপান্তে লালগোলায় বদলি হয়ে অবধি আমার মনে এতটুকু শান্তি ছিল না। কোলাহল প্রিয় শহুরে জীবন যেন হাঁপিয়ে ওঠে। তার উপর নতুন স্থানে এসে নানাবিধ সাংসারিক অসুবিধার আবেষ্টনে মন আরও আকুল হয়ে উঠেছে। চাকর গোয়ালা ধোপা ঠিক করতেই অনেকখানি উৎসাহ নষ্ট হয়ে যায়। রেল কোম্পানির সরকারি ডাক্তার বলে প্রতিবেশীবৃন্দ অভ্যর্থনা করলেন মন্দ নয়। সরকার প্রদত্ত লাল রঙের পাকা বাংলোয় শুভাগমনের পরদিনই স্টেশন মাস্টার একটি বৃহৎ রুই মাছ পাঠিয়ে তাঁর উদার চিত্তের তথা বন্ধুত্বপ্রিয়তার নমুনা জানিয়ে দিলেন। গৃহিণীর গোলগাল ভারী মুখখানি হাসির রেখায় আরও একটু ভারী হয়ে উঠল। অপাঙ্গে একটি কটাক্ষ নিক্ষেপ করে ভৎসনা জড়িত স্বরে বলে উঠলেন, তবে না বলেছিলে অজপাড়া গাঁ ভদ্রলোক মোটে নেই বললেই চলে। প্রতিকূলে জবাব দিয়ে অনর্থক কলহের সৃষ্টি করতে মন সরল না। মৃদু হেসে আপোষে মিটমাট করে নিলাম। এর দিন দুই পরে পুনরায় উপঢৌকন এলো স্থানীয় জমিদারের বাড়ি থেকে। নানাবিধ শাক সবজি এবং সুবৃহৎ এক ছড়া পাকা কলা। গৃহিণীর তখনকার রসনার অবস্থার কথা না জানলেও সেদিন কিন্তু তিনি বেশ একটু ক্রূরভাবেই আমাকে আক্রমণ করলেন। অবশ্য এর পেছনে খুব ছোট্ট একটি ইতিহাস আছে। সেদিন পর্যন্ত গোয়ালা বা ধোপার কোনো সন্ধান করতে না পেরে অতিরিক্ত তাগাদায় বিরক্ত হয়ে মাত্র কিছু পূর্বেই আমি বলেছি, তোমায় তো বলেই এনেছি এ হতভাগা দেশে লোকজনের সাক্ষাৎ মিলবে না, না পাবে কারোর দেখা, না পাবে কিছু খাবার জিনিস। আর তার অব্যবহিত পরেই জমিদার বাড়ির এই বিরাট উপহার। গৃহিণীর তো বিরক্ত হবারই কথা, তবে আজ মাত্রাটা একটু বেশি কড়া। অবশ্য এ কথাও সত্য, লোক ঠিক করবার জন্য আমি বিশেষ কোনো প্রকার চেষ্টাই করিনি। কিন্তু তাই বলে স্ত্রী হয়ে আমাকেই কটূক্তি করবে, মন যেন কিছুতেই তা বরদাস্ত করতে পারল না। অকারণেই রক্ত গরম হয়ে উঠল। তরকারিপূর্ণ পাত্রটি নামিয়ে জমিদারের চাকর তখনও দাঁড়িয়েছিল। আমার ভিত্তিহীন ক্রোধ বের হবার অন্য রাস্তা খুঁজে না পেয়ে নিতান্ত অযথাই তার উপর গিয়ে পতিত হল। রোষ কষায়িত লোচনে তাকেই বললাম, কন ভেজা, লে যাও ও চিজ বলে ধুতির ওপরেই কোট চাপিয়ে ক্রোধ ভরে ডাক্তারখানার জন্য বেরিয়ে পড়লাম। এই অভূতপূর্ব সংঘটনে সেই চাকরটি যত না বিস্মিত হল, আমার গৃহিণী বোধ করি হলেন ততোধিক। কেননা দ্বারের বাইরে পা বাড়াবার পূর্বে তাঁর ভয়মাখা কণ্ঠের অস্পষ্ট আওয়াজ শুনলাম, ও আর নিয়ে যেতে হবে না বাছা, ও থাক। বাবুরাজ মেজাজ একটু খারাপ আছে বুঝলে, তুমি রেখে যাও, আমি বুঝিয়ে বলবো খন। মনে মনে না হেসে পারলাম না। মনে পড়ল আমার এই স্ত্রীর অবিবাহিত জীবনের কথা। শুনেছি তখন তিনি বেথুন কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী। অসহযোগ আন্দোলনে একদিন তিনি উন্মত্তা হয়ে নিশান হস্তে আর কজন বন্ধুর সঙ্গে পথে বের হয়ে পড়েছিলেন। তখন কণ্ঠে ছিল তেজপূর্ণ সঙ্গীত, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। কথাটা মনে পড়ে হাসিও পেল, দুঃখও হলো। হায় নারী, তোমার স্বপ্নময় জীবনের সে কুহেলিকা আজ কোথায়? বাস্তবের চাপ তাকে কোথায় উড়িয়ে দিয়েছে? বাঙালির গৃহে জন্মগ্রহণ করে তোমরা স্বাধীন হতে চাও? স্ত্রী জাতির এই প্রহেলিকাময় দুরাশার কথা ভেবে না হেসে থাকতে পারলাম না। হাসি পেল। আর কারো কাছে না হলেও স্বামীর কাছে তোমাদের শক্তি কিভাবে শৃঙ্খলিত, তাদের ভ্রুকুটির একটি আঘাতে তোমাদের স্বাধীনতার স্বপ্ন কোথায় ভেসে যায়। সরকারি ডাক্তার হলে কি হয়, লোকজনের বসতি না থাকায় রোগীপত্র নেই বললেই চলে। এই একঘেয়ে জীবন ভালো লাগে না।
সেদিন বসে আছি, আমার প্রত্যহের নিয়মিত ও বাতিগ্রস্ত রোগী গুজরান সিংয়ের মোটা কণ্ঠস্বরে সচকিত হয়ে উঠলাম। তার বাঁধা ধরা পদ্ধতিতে সে অভিবাদন জানালো, গুড মর্নিং ডাক্তার সাহেব। কি জানি কেন তার সাহচর্য আমার ভালো লাগে না। আজ প্রায় 3 মাস যাবৎ আমি এখানে এসেছি এবং সে আজ প্রায় 2 মাসের কাছাকাছি আমার কাছে নিত্য হাজিরা দিয়ে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত তার ওই বিশাল বপুতে রোগের অস্তিত্ব বের করতে সমর্থ হয়নি। অথচ দিনে 2 বার, সকল সময় সম্ভব না হলেও প্রত্যহ 1 বার করে অন্তত তার বুক পরীক্ষা করে দেখা চাই। কাঁচা পাকায় মিশ্রিত সুবৃহৎ শ্বশ্রুরাজিমণ্ডিত এবং জ্বলন্ত ভাঁটার ন্যায় গোল গোল চোখ বিশিষ্ট তার মুখের পানে চাইলে আতঙ্ক ও বিস্ময়ের সৃষ্টি হয়। এমন সুপুষ্ট মুখওয়ালা লোকের কোনো প্রকার ব্যাধি থাকতে পারে তা ভাবতেই পারা যায় না। কিন্তু হাজার হলেও আমি কেরানি, আইনের বিরুদ্ধে কাজ করবার কোনো উপায়ই আমার নেই। তাই সময় সময় নিতান্ত বিরক্ত হয়ে উঠলেও মুখে প্রকাশ করবার মতো সৎসাহস ও ভাষা খুঁজে পেতাম না। সেদিনও সাংসারিক বিশৃঙ্খলতা উপলক্ষ করে গৃহিণীর সঙ্গে শেষ রাত্রে এক পশলা বাগবৃষ্টি হয়ে গিয়েছে। তাই মনের অবস্থা অনেকটা বর্ষণোন্মুখ জলভরা থমথমে মেঘের আকার ধারণ করেছিল। গুজরান সিংয়ের অভিবাদনে সাড়া দিতে ইচ্ছা হলো না, মৃদু ঘাড় নাড়লাম মাত্র। টেবিলের দক্ষিণ পার্শ্বস্থিত পালিশ করা বেঞ্চখানিতে গুজরান এসে সশব্দে বসে পড়ল। আমার মুখের পানে তাকিয়ে সে কি বুঝল বলতে পারি না, কিন্তু একটিও কথা বলল না। আরও কিছু সময় অতিবাহিত হলে বেঞ্চখানির আর এক প্রান্তে সরে গিয়ে ব্যবহারজীর্ণ একখানি কালো রঙের নোটবই বের করে নিবিষ্ট চিত্তে কি যেন লিখতে লাগল। আমার মনের অবস্থা এমনই বিশ্রী হয়েছিল যে তাকে ও সম্বন্ধে একটি কথা পর্যন্ত জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো না। আগত রোগী কয়টিকে একটির পর একটি বিদায় করে দিলাম। গুজরানের লেখা তখনও বন্ধ হয়নি। ক্লোরোফর্ম, আয়োডিন প্রভৃতি নানাবিধ ঔষধের আবহাওয়ায় মনের মালিন্য অনেকটা কেটে গেছে। গুজরানের কলম তখনও কাগজের বুকে বাঁধনহারা জলের মতো ছুটে চলেছে। মনে বড় কৌতূহল হলো, এই অবসরপ্রাপ্ত পাঞ্জাবি প্রবরের এমন কি বৈষয়িক দলিলের খসড়া করবার প্রয়োজন হলো যে ডাক্তারখানা গৃহেই বাহ্যজ্ঞান শূন্য হয়ে সে এতদূর মেতে উঠেছে। রকমারি রোগীর আর্তনাদে তার হাতের কলম বিরত হয়নি। মুখে একটিও শব্দ না করে চুপে চুপে তার পেছনে গিয়ে দাঁড়ালাম। পরিষ্কার গোটা গোটা অক্ষরে বাংলা লেখা। আমার বিস্ময়ের অবধি রইল না। সে যে এত ভালো বাংলা লিখতে পারে এ যেন আমার কল্পনার বাইরে। আজ 2 মাসের ওপর তার সঙ্গে পরিচয়, অথচ আমি তার কোনো সংবাদই রাখতাম না। তাই অকারণে মনের মধ্যে অস্বস্তি বোধ করতে লাগলাম। শুনেছি বটে গুজরান বাংলা সাহিত্যে মেডেল প্রভৃতি পেয়েছিল। আমার একটি নিদারুণ দুর্বলতা ছিল, বাঙালি ব্যতীত যে কোনো ভিন্ন জাতীয় লোক বাংলা লিখতে বা পড়তে জানলে কি জানি কেন শ্রদ্ধায় তার প্রতি মন নুয়ে পড়ত। আমার বড় ভালো লাগত। উষ্ণিসের ওপর মৃদু নিঃশ্বাসের শব্দে গুজরান সচকিত হয়ে উঠল। পেছন ফিরে আমার দিকে তাকিয়ে নিতান্ত বিসদৃশভাবে বারেকের জন্য সে থরথর করে কেঁপে উঠল। পরমুহূর্তে নিরতিশয় ক্ষিপ্র হস্তে খাতাখানি মুড়ে খাঁকি রঙের বোতামাটা পকেটের মধ্যে পুরে ফেলল। পরে দেওয়ালে ঘড়ির দিকে চেয়ে ঈষৎ শান্ত কণ্ঠে বলল, ওহো, বহুত দের হো গয়া। হঠাৎ দাঁড়িয়ে পড়ে জামার বোতাম খুলতে খুলতে বুক দেখিয়ে বলল, ডাক্তার সাহেব দেখিয়ে তো। তারই আচরণ একটা অদ্ভুত কুহেলিকার মতো আমার বোধ হলো। অন্য সময় হলে আর্টিস্টিক ফাজলামি মনে করে হয়তো তার উপর চোটে আগুন হয়ে উঠতাম, কিন্তু আমার অন্তর্নিহিত দুর্বলতায় সে তখন অনেকখানি প্রিয় হয়ে উঠেছে। শান্ত কণ্ঠে বললাম, আপনি অত ভালো বাংলা জানেন অথচ আমার সঙ্গে হিন্দিতে কথা বলেন কেন বাবুজি? বসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে বলে নিজের চেয়ারের দিকে অগ্রসর হলাম। চেয়ার দখল করে বসবার পূর্বেই কাগজ ছেঁড়ার শব্দে অতিমাত্রায় সচকিত হয়ে উঠলাম।
ক্ষুধার্ত ব্যাঘ্রের মতো খাতাখানিকে বোতাম ছিঁড়ে পকেট থেকে বের করে সে ফরাত করে ছিঁড়ে 4-5 টুকরো করে ফেলল। আমার মনে অনেকগুলি ভাবের একত্র সমাবেশ হলেও তার এতখানি সেন্টিমেন্টালিটি পছন্দ হলো না। মনে মনে ঈষৎ বিরক্ত হয়ে উঠলাম। চুপ করে চেয়ারে বসে রইলাম। গুজরান ধীরে ধীরে আমার কাছে অগ্রসর হয়ে ঈষৎ বিকৃত বাংলা ভাষায় বলল, ডাক্তার সাহেব, আমায় মাফ করবেন। আপনি নিশ্চয়ই আমার ব্যবহারে বিরক্ত হয়েছেন। তা হবারই কথা। খানিকটা আবল তাবল লিখছিলুম, দরকার লাগবে না তাই ফেলে দিল। কিছু মনে করবেন না। তার এই অহেতুক সম্ভ্রমের কারণ খুঁজে পেলাম না। মনে নানাবিধ কৌতূহলের সৃষ্টি হলেও মুখে বললাম, না, কি আর মনে করব, লোকের তো অনেক কিছুই প্রাইভেট থাকে। কি জানি কেন এই উক্তিতেও তার মুখের বর্ণের যথেষ্ট পার্থক্য দেখা গেল। মুখখানি অতিমাত্রায় আরক্ত করে পার্শ্বস্থিত বেঞ্চখানি সশব্দে দখল করে বলল, আপনি তাহলে লুকিয়ে সব দেখেছেন বুঝি? সঙ্গে সঙ্গে তার হাতের মুঠি কঠিন হয়ে উঠল। বৃহদাকার চোখ দুটি লৌহ গোলকের ন্যায় জ্বলতে লাগল। জনমানবহীন পল্লী প্রান্তে তার এই প্রকার অদ্ভুত আচরণে ভীত হইনি এ কথা বললে মিথ্যা বলা হয়। কিন্তু তার এই পরিবর্তনশীল ব্যবহারে আমি যে প্রকার বিস্মিত হয়েছি, আমার 40 বয়স্ক প্রৌঢ় জীবনে বোধ করি এমন সংঘটন এই প্রথম। তাকে শান্ত করবার মানসে সুস্থ কণ্ঠে বললাম, আপনার কি কষ্ট হচ্ছে? ওরকম করছেন কেন বলুন তো? মুখে একটিও কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে সে আমার পানে চেয়ে রইল। কিছুক্ষণ পরে হঠাৎ উঠে খপ করে আমার একখানি হাত ধরে বলল, মাফ कीजिए ডাক্তার সাহেব, हमारा ভুল हुआ था। তার হাতের আকর্ষণের সঙ্গে সঙ্গে আমার তখনকার অবস্থা বর্ণনা করে অতিমাত্রায় গৌরবান্বিত হবার সৎসাহস আমার নেই। তবে প্রকৃতই তাকে শান্ত দেখে পরম পুলকে বললাম, না না, কি আর করেছেন আপনি? চিরপ্রথামতো সুবিশাল ছাতি ফুলিয়ে সে আমার সামনে দাঁড়ালো। লম্বা চেস্ট পিস লাগিয়ে আমিও তার বুকের ওপর স্টেথোস্কোপটি চেপে ধরলাম। প্রশস্ত বুকের 3-4 স্থানে চোঙটি ঘুরিয়ে মৃদু হাস্যের সঙ্গে বললাম, আপনি কি ভয় পেয়েছেন মিস্টার সিং? রেসপিরেশন অত হারিড কেন? এতক্ষণ যে দৌড়ঝাঁপ করেননি আমি তো তার জ্বলন্ত সাক্ষী। আমার এই সরল কথাতেও তাকে একটু বিচলিত দেখলাম, কিন্তু তখনই সামলে জোর করে শুকনো হাসির রেখা টেনে বলল, আপনাদের সবাই ভয় করে ডাক্তার সাহেব, কখন কাকে কত বড় অসুখের নাম শুনিয়ে দেবেন কে জানে। নিতান্ত সহজ ও স্বাভাবিক সুর। হেসে বললাম, ও এই কথা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আজও খুব ভালো করে আপনার হার্টের অবস্থা দেখেছি। এখনও হেসে গেলে অন্তত 5 বছর নির্বিবাদে সে কাজ করতে সক্ষম থাকবে, অবশ্যই এইভাবে যদি শরীরের প্রতি লক্ষ্য রাখেন। আশ্চর্যের কথা, আমার মন্তব্যে উল্লসিত হওয়া দূরে থাকুক, তার গুরুগম্ভীর তামাটে মুখখানি যেন ঈষৎ ম্লান হয়ে গেল। একটি বিপুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, 5 বরস। তার ভাব বৈলক্ষণের জ্বালায় অতিষ্ঠ হয়ে মনে মনে বিরক্ত হয়ে উঠলাম। কোয়ার্টার্সে যাবার জন্য চেয়ার ছেড়ে উঠে পড়লাম। গুজরান ধীরে ধীরে উঠে একটি লম্বা সেলাম ঠুকে চলে গেল। কম্পাউন্ডার জানলা বন্ধ করতে লাগলো। হঠাৎ আমার কি খেয়াল হলো, টেবিলের তলা থেকে ওয়েস্ট পেপার বাস্কেটটি টেনে বের করলাম। গুজরানের আজকের সকল প্রকার বিষদৃশ্য আচরণ ওই জীর্ণ খাতাখানিকে কেন্দ্র করে জোট পাকিয়ে দিয়েছে কিনা জানবার জন্য বিশেষ কৌতূহল হলো। গুরুতর অন্যায় জেনেও হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, খানিকটা অয়েল পেপার আর গাম আমার বাসায় দিয়ে আসবেন তো কম্পাউন্ডার বাবু। সেই বিখণ্ড খাতাখানি তুলে পকেটে পুরলাম। বিকালের দিকে ডাক্তারখানার কাজ নিতান্তই অল্প, সন্ধ্যার অব্যবহিত পরেই বন্ধ হয়ে যায়। আজ কম্পাউন্ডার বাবুকে টেবিল ল্যাম্পটা ঠিক করে রাখতে বলে সান্ধ্য ভ্রমণে বেরিয়ে গেলাম। সমস্ত বিকালটি সেই বিখণ্ড খাতাখানি ঠিক করতেই কেটে গেছে।
তখনও মাথা টিপটিপ করছে, কিন্তু কৌতূহল এবং ঔৎসুক্য এমনই উদ্দাম হয়ে উঠেছে যে ঠেকিয়ে রাখা দায়। ডিসপেন্সারি ঘরের দরজাটি বন্ধ করে খাতাখানি খুলে বসলাম। কি জানি খেয়ালি গুজরান এই অবসরে আবার যদি এসে পড়ে। তারিখ ও বার দেওয়া পরপর লেখা, কিন্তু অনেক পরিশ্রম করেও গোড়া খুঁজে পেলাম না। হয়তোবা অন্য কাগজের সঙ্গে মিশে হারিয়ে গেছে। গোলমাল হওয়াও বিচিত্র নয়। যে স্থান থেকে সংস্কার করতে সমর্থ হয়েছি সেই স্থানটি খুলে বসলাম। মঙ্গলবার 17 জুন। কান্তিলাল সিং, বেশ ছেলেটি, স্বভাবটি আরও মিষ্টি। ঘরে স্ত্রী প্রভৃতি নিয়ে অত অল্প বেতনে চলা অসম্ভব। ওকে একটা প্রমোশনের জন্য রেকমেন্ড করতে হবে। আজ ওর বুড়ো বাপকে নিয়ে সাক্ষাৎ করতে এসেছিল। আলাপ হলো। আমারই এক বন্ধুর বন্ধু, বেশ লোক। আমাদের গাঁয়ের পাশেই ওদের বাড়ি। আগামীকাল তার স্ত্রী প্রভৃতিকে নিয়ে বেড়াতে আসতে বলেছি। শুক্রবার 20 জুন। কাল কান্তিলাল রায় এসেছিল। কাজের ঝঞ্ঝাটে পরশু আসতে পারেনি। বৃদ্ধ আসেননি, কান্তিলালই শুধু তার স্ত্রীকে নিয়ে এসেছিল। লালিমাইর ভারী আহ্লাদ। সে বলে কান্তিলাল খুব আচ্ছা আদমি, খুব আচ্ছা গানও গাইতে পারেন। সত্যিই তাই, কান্তিলালের গান আমারও বড় মিঠা লাগে। ও যখন গান গায় মনে হয় ওর মুখে চোখে যেন বেহেস্তের আলো এসে পড়েছে। লালিমাইকে শেখালে মন্দ হয় না, অবশ্য ও যদি রাজি হয়। শনিবার 28 জুন। অনেক বলে কয়ে কান্তিলালকে রাজি করেছি। সাচ্চা বাত, শরম লাগবারই কথা, বড় আচ্ছা ছোকরা আছে। রবিবার 29 জুন। কই, লালির তো একটুও শরম দেখলুম না। কান্তিলালই কথা বলতে পারছিল না, লজ্জায় সিঁদুরের মতো লাল হয়ে যাচ্ছিল। অজানা অপরিচিত লোকের সঙ্গে লালি এমনভাবে কথা বলতে পারবে আমার ধারণাই ছিল না। বেটি ঠিকই বলেছে, ভাইয়ের আবার বোনের কাছে শরম কেন? কান্তিলাল তবু কোনো জবাব দিলে না, শুধু একটু হাসলে। আমিই বললুম, লালি তো খুব জবরবাদ বলেছে কান্তিলাল, ও তোমার বহিন। কাল থেকে সন্ধ্যার সময় কিংবা কিছু পরে তোমার অবসর মতো এসে 1-8 ঘন্টা ওকে গান শিখিয়ে যেও। মুখে কিছু না বলে সেলাম করে সে চলে গেল। সোমবার 30 জুন। সকালে বাড়ির বাইরে পা দিতে না দিতেই কান্তিলাল শুকনো মুখে এসে হাজির হলো। কি খবর কান্তিলাল? কুছ নেই বাবুজি, বলে সে অপরাধীর মতো মাথা চুলকোতে লাগলো। আমার মুখে ওর নামের ডাক শুনে লালি ছুটে বাইরের ঘরে এসে উপস্থিত হলো। আমি বললুম, চা লে আও। বড় বড় চোখ দুটো মেলে কান্তিলালের দিকে চেয়ে সে পরম পুলকিত হয়ে লাফাতে লাফাতে চলে গেল। কান্তিলাল ডাকল, বাবুজি। তার গম্ভীর কণ্ঠস্বর শুনে তার পানে তাকালুম। নত মুখে সে বলে চলল, আমায় মাপ করবেন, কাল রাতভর ভেবেছি কাজটা ঠিক হবে না বাবুজি। লালিবাহিনের স্বামী এতে রাগ করতে পারেন। বিষদৃশভাবে চমকে উঠলুম। বললুম, কাহে? তেমনই নম্রকণ্ঠে মাথা চুলকোতে চুলকোতে সে বলল, ऐसी हमरा মন লেতা হ্যাঁ। গর্জন করে উঠলুম, কুছ পরোয়া নেই। ওর স্বামীর সম্পর্ক আজ 5 বছর কেটে গেছে, সেও ওর কোনো খোঁজ করে না, আমরাও না। গরম চায়ের পেয়ালা নিয়ে লালি এসে প্রবেশ করল। আমরা কথা বন্ধ করতে বাধ্য হলুম। তার সামনে পেয়ালা রেখে হাসতে হাসতে লালি বলল, আজ কটায় আসবেন? একবার আমার মুখের পানে চেয়ে কান্তিলাল বলল, 7, 7:30 বাজে। 8 জুলাই, মঙ্গলবার। বিষম সন্দেহ ছিল কান্তিলাল সহজে রাজি হবে না, কিন্তু কাল আড়ালে দাঁড়িয়ে ওর গান শুনেছি এবং শেখাবার কায়দাও দেখলুম। হ্যাঁ, ভারী আচ্ছা গায়ে ছোকরা। 23 জুলাই, বুধবার। হুকুম এসেছে 3 সপ্তাহের জন্য সান্তাহারে যেতে হবে। লালি কিছুতেই যেতে রাজি নয়, বলে কান্তিলালের বউ এসে বাসায় থাকবে, আর কান্তিলাল তো আছেই।
ভেবেছিলাম কান্তিলাল আপত্তি করবে, কিন্তু সেও বিশেষ আপত্তি করল না, তাই রক্ষে। যাবার সময় কান্তিলালের বাবাকে একটু নজর রাখতে বলে গেলুম। বুড়ো খুশি হয়ে রাজি হয়ে গেল। 24শে আগস্ট, রবিবার। লালির যথেষ্ট উন্নতি হয়েছে। সে এখন 2-4খানা গান বেশ ভালো গাইতে পারে। কান্তিলালের কেরামতি আছে। এত অল্প সময়ে এমনভাবে শেখানো সোজা কথা নয়। 28শে আগস্ট, বৃহস্পতিবার। কান্তিলাল আজকাল কাজের দিকে বড় ফাঁকি দিচ্ছে। সান্তাহার থেকে ফিরেই তার এই ডিফেক্ট চোখে পড়েছিল। তখন কিছু বলিনি, কিন্তু ক্রমেই যেন বেড়ে যাচ্ছে মনে হয়। 4 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজ পে ডে, অর্থাৎ মাইনের দিন। টাকাটা নিয়েই কান্তিলাল কলকাতায় যাবার জন্য ছুটি চাইলে। কাল ভোরে ফিরবে। 6 সেপ্টেম্বর, শনিবার। সকালে লালি একটা হোয়াইটওয়ের মস্ত মোড়ক নিয়ে আমায় দেখালে। কান্তিলাল তাকে দুর্গাপূজা উপলক্ষ করে উপহার দিয়েছে। অনেক টাকার জিনিস। কান্তিলালকে জিজ্ঞেস করলুম, এসব কেন? সে বললে, আমার যখন বহিন তখন দিতে বাধা কি। 17 সেপ্টেম্বর, বুধবার। পূজার ধুমধাম লেগে গেছে। কাল থেকে অফিস বন্ধ। লালি ঠিক করেছে এবারে কলকাতায় যেতে হবে এবং কান্তিলাল আর তার বউকে সঙ্গে নিতে হবে। বেলা 10টার আগেই কান্তিলালের বাপের আদেশ নিয়ে এসে আমায় জানালে। সন্ধ্যাবেলা কান্তিলাল এলো। আজ যেন তার চোখ দুটো একটু কীরকম। অন্যান্য দিনের মতো আজ সাক্ষাৎ হতে নমস্কারও করলে না। হাসতে হাসতে বললে, আজ তোমায় একটা গজল শেখাবো লালি। তাড়াতাড়ি হাতের কাজ সেরে লালি হারমোনিয়াম নিয়ে বসল। আমি সান্ধ্য ভ্রমণে বেরিয়ে গেলাম। একটু অসময়েই ফিরতে হলো। কাজ ছিল একটা। এসে দেখি সদর দরজা ভেজানো এবং ভেতরের ঘরও আবছা অন্ধকার। গানের কোনো শব্দ নেই। কান্তিলাল এর মধ্যে চলে গেছে আজ। ঘরের মধ্যে ঢুকে পড়লুম। দেখি দুজনে পরস্পরের মুখের দিকে চেয়ে আছে। দুজনার চোখেই জল টলটল করছে। হ্যারিকেনটা হারমোনিয়ামের ওপর মিটমিট করে জ্বলছে। গম্ভীর স্বরে ডাকলুম, লালি, মাই। ধর্মর করে চমকে উঠে কান্তিলালের হাতখানা চেপে ধরে সে বলে উঠল, নেহি ভাইয়া, নেহি। 19 সেপ্টেম্বর, শুক্রবার। আজ সকালেও কান্তিলাল বিরক্ত করতে ছাড়েনি। বলে, কলকাতায় না হয় আরও কোথাও চলুন। বললুম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও না, আমাদের যাওয়া ঘটে উঠবে না কান্তিলাল। সন্ধ্যাবেলা সে গান শেখাতে এলো। আমি ইচ্ছা করেই বারণ করিনি, তবে অলক্ষ্যে দৃষ্টি রেখেছি। বিশ্বাস হয় না, কান্তিলালের মতো ছেলে, তার পক্ষে এ কি সম্ভব? না না, আমারই নিশ্চয়ই ভুল হচ্ছে। চুপি চুপি জানলার পাশে এসে দাঁড়ালুম। খানিকটা আগেই গান থেমেছে। কান্তিলালের আওয়াজ পেলুম। কাল ঠিক 9টায় তৈরি থাকবে একদম। ওই যে আমগাছের নিচে ডিস্ট্যান্ট সিগন্যালের পোস্ট, পাশেই পয়েন্টসম্যানের খালি গুমটিটা পড়ে আছে, ওইটার ভেতর। 9:25 গাড়ি ছাড়বে। লালি কিছু বললে কি না ঠিক শুনতে পেলুম না, কিন্তু পরমুহূর্তে হারমোনিয়াম বেজে উঠল। শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো, যেন শিরা ছিঁড়ে বেরিয়ে পড়বে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে এবারও কোনো কথা না বলে বাইরের দিকে চলে গেলুম। হ্যাঁ, দুনিয়ায় অসম্ভব বলে কিছুই নেই বটে। ভালো ফুলগুলোতেই পোকা বেশি থাকে। বেওকুফ, বেইমান। 21 সেপ্টেম্বর, রবিবার। উফ, কাল ছিল যেন আমার কাল রাত্রি। সন্ধ্যা হবার আগে থেকেই কতবার যে ঘড়ির দিকে তাকিয়েছি তা বোধ করি গুণে বলতে পারবো না। আর বারবার দেখেছি লালির মুখের দিকে। আমার বেটি, আমার মাহারা বেটি। না না, থুক, সে কাফের। কিন্তু আশ্চর্য, তার মুখপানে দেখে যদি একটু বুঝবার জো থাকে। কি আশ্চর্য, এও কি সম্ভব? 8টা বাজবার পর থেকেই তাকে যেন একটু অতিমাত্রায় বিচলিত দেখলুম।
সে ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে। কি খেয়াল হলো বললুম, মাই, আজ আপিসে একটা কাজ ভুল করে এসেছি, সেটুকু সেরে আসি। ফিরতে বোধ হয় ঘণ্টাখানেক দেরি হবে। আজ কান্তিলাল আবার আসেনি কি না? আজকাল বড্ড ফাঁকি দিতে আরম্ভ করেছে। গান শেখাতেও তো এলো না দেখছি আজ। কান্তিলালের নামে স্পষ্ট দেখলুম তার মুখখানা মরার মতো সাদা হয়ে গেল। বললুম, তুমি খাবার ঠিক করে বসে থেকো, আমি এলে একসঙ্গে খাবো। সে কি বললে ঠিক বুঝতে পারলুম না, কিন্তু দেখলুম মুখখানা অন্যদিকে ফিরিয়ে নিলে। দাসত্বের খতিয়ানে নাম লেখাবার পর বহুদিন চলে গেছিল। কিরিচখানার কথাটা প্রায় ভুলেই গিয়েছিলুম। লালির অলক্ষ্যে একবার খাপ থেকে টেনে বের করে দেখলুম, কই, যৌবনের সেই গরম দিনের মতো ওটা তো সেরকম ঝলমল করে উঠল না। অনেক দিনের অব্যবহারে ওর লেলিহান স্পৃহা যেন অনেকটা ম্লান হয়ে গেছিল। টপ করে পকেটের মধ্যে পুরে নিয়ে বাইরের ঘরে চলে গেলুম। গিয়ে জুতোর উল্টো পিঠে বার কয়েক মেজে নিলুম। ঘর থেকে বেরোতে যাচ্ছি, লালির মার ছবিখানা নজরে পড়ে গেল। ছবিটা যেন দূর দূর করে কেঁপে উঠল। চোখ দুটো আবেশে বন্ধ হতে চায়। তখনই সামলে নিয়ে মৃদু হেসে বেরিয়ে পড়লুম। বাইরে যেন কার পায়ের আওয়াজ পেলুম। হ্যাঁ, ঠিক তাই। খাপ থেকে কিরিচখানা খুলে মুঠির ভেতর শক্ত করে চেপে ধরলুম। ভেজানো গুমটির দ্বারের ওপর মৃদু টোকার আওয়াজ হল, বিবি, লালিয়া। ভেতর থেকে টোকা দিয়ে মুঠিটা আরো একটু শক্ত করে নিজের অস্তিত্ব জানিয়ে দিলুম। ধাঁ করে দরজা ঠেলে কান্তিলাল ঢুকে পড়ল। উন্মত্ত ব্যাঘ্রের মতো তার উপর লাফিয়ে পড়লুম। হাত একটুও কাঁপল না। বহুদিনের উপবাসী কিরিচখানা বিনা দ্বিধায় তার বুকের মধ্যে অনেকখানি ঢুকে গেল। মুখ দিয়ে বেরিয়ে গেল, শয়তান, বেঈমান। কান্তিলালের প্রকাণ্ড টর্চটা হাতের বাঁধন শিথিল হয়ে সশব্দে মাটিতে পড়ে গেল। বারেকের জন্য জেলে দেখলুম রক্তের স্রোতে স্নান করে পরপারের জন্য সে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। চোখ দুটো ধীরে ধীরে মুদে আসছে। তাকে টেনে একপাশে সরিয়ে তারই কাপড়ে কিরিচখানা মুছে নিলুম। অদূরে স্টেশনে ঢং ঢং করে গাড়ি আসবার ঘণ্টা পড়ল। দরজায় ফের টোকার আওয়াজ পেলুম। ঘৃণায় ভুরু দুটো কুঁচকে উঠল, দাঁতে দাঁতে ঠুকে গেল। লালির মার সদ্য দেখা ছবিখানা বারেকের জন্য স্মৃতির দ্বারে ফুটে উঠল। কিরিচখানা শক্ত করে আর একবার চেপে ধরলুম। দরজা খুলে গেল। আর একবার বাঘের মতো লাফিয়ে উঠলুম। সঙ্গে সঙ্গে কিরিচ ছুটে তারও বুকে চেপে বসে গেল। অনেক জোরে ঠোঁট চেপেছিলুম, কিন্তু কিছুতেই পারলুম না। ঠেলে মুখ দিয়ে বেরিয়ে গেল, ভগবান। কণ্ঠস্বরে চিনতে পেরে লালি বলে উঠল, অ্যাঁ বাবুজি, তুমি? আহ! তার এই স্বস্তির নিঃশ্বাসের কোনো হেতুই খুঁজে পেলুম না। হাতের টর্চটা জেলে ফেললুম। সদ্যচ্ছিন্ন লতার মতো সে লুটিয়ে পড়ছে। বুকের নিচে রক্তের ধারা বয়ে যাচ্ছে। চাইতে পারলুম না, মুখ ফিরিয়ে নিলুম। লালি আমার দিকে হাতড়ে হাতড়ে আসতে লাগল। কাপড়ের ভেতর থেকে অতি কষ্টে একখানা ছোট ভোজালি, একটা ছোট্ট মোড়ক আর একখানা ভাঁজ করা কাগজ আমার পায়ের কাছে রাখল। পরে মৃত্যুজড়িত স্বরে ধীরে ধীরে বলতে লাগল, বিশ্বাসঘাতকদের ঠিক শাস্তি দিয়েছ বাবুজি। তা বলে আমায় ভুল বুঝো না। তোমার বেটি আমি। তোমার কাছেই যে আমার সমস্ত শিক্ষা বাবুজি। তুমি জেনেছিলে ভালোই হয়েছে, নইলে আজ আমাকেই ও কাজটা করতে হতো। একান্ত না পারলে ওই মোড়কটার। কথা শেষ হল না। স্পষ্ট দেখলেম তার মৃত্যু করাল পাংশু মুখে চোখে বারেকের তরে বিদ্যুতের ঝিলিক খেলে গেল। সমস্ত দুনিয়া আমার পায়ের নিচে দুলতে লাগলো। জোর করে ঠোঁট কামড়ে চেপে থাকলেও ফের মুখ দিয়ে বেরিয়ে গেল, হা ভগবান। কিরিচখানা টেনে বের করতেই রক্তের ফিনকি ছুটে আমার মুখের ওপর এসে পড়ল। গরম টকবগে রক্ত, উফ, যেন আগুনের ফুলকি। সঙ্গে সঙ্গে লালি আমার চিরতরে থেমে গেল।
তেসরা অক্টোবর, শুক্রবার। কাল শেষ রাত্রে কি বিশ্রী স্বপ্ন দেখলুম। লালিমাই এসেছে, ওর মাও এসেছে ওর পিছু পিছু। লালি আমায় ডাকছে, বাবুজি বাবুজি। ওর মা অনুযোগ করছে, আমার লালিকে বিনা দোষে মারলে কেন? কি জবাব দেব? আমি ভয় পেয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলুম। লালি এসে মুখ চেপে ধরল, মুখ মুছিয়ে বলল, না বাবুজি না, তুমি তো ঠিকই করেছ, শয়তানের সাজা হওয়াই তো দরকার। তারপর কি হলো মনে নেই। ঘুম ভেঙে গেল একটা শেডকুলির চিৎকারে, জরুরি তার আয়া হুজুর। তারপর আর লেখা নেই, কিংবা হারিয়ে গিয়েছে ঠিক বোঝা গেল না। মনটা বড় ভারী হয়ে উঠেছে। নিবিষ্ট চিত্তে খাতাখানি উল্টে পাল্টে দেখতে লাগলাম। হঠাৎ আজকের তারিখের একটা লেখা নজরে পড়ে গেল। তাহলে সম্ভবত এটাই সে আজ লিখছিল। 13ই মার্চ, শনিবার। মা লালি আমার। কতদিন এ খাতা আর ছুঁইনি, কিন্তু কাজ ছাড়াও করিনি। ভয় হয় পাছে কেউ জানতে পারে। অথচ আমার এই পাপের কথা চাপা থাকে, এও আমার ইচ্ছা নয়। তোমার সেই ফিনকি দিয়ে বুকের রক্তছোটা আজও আমার চোখের উপর যেন নেচে বেড়ায়। হা খোদা, কত বড় ভুল তোমায় আমি বুঝেছিলুম মা। তুই যে আমারই বেটি, ভুলেই গিয়েছিলুম। প্রত্যহই চেষ্টা করি আমারই বুকের রক্ত দিয়ে ও পাপের প্রায়শ্চিত্ত করি, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। এ যে পাষাণের চেয়ে কঠিন হয়ে গেছে। কত কিল মেরেছি, ইঁট দিয়ে ঠুকেছি, কিছুতেই কিছু হয়নি। ডাক্তার সাহেবকে রোজ দেখাই, বেশ বুঝতে পারি উনি বিরক্ত হন, কিন্তু আমি যে তাড়াতাড়ি তোমাদের কাছে। তারপর আর পড়া এক প্রকার দুঃসাধ্য। এখানে টুকরোগুলি ঠিকমতো আঁটতে পারা যায়নি। মনের অবস্থা নানাবিধ কারণে এমন বিশ্রী হয়ে উঠেছিল যে আর চেষ্টাও করলাম না। ডিসপেন্সারির ঘড়িতে ঢং ঢং করে 9টা বেজে গেল। কান্তিলালের 9টার এনগেজমেন্টের কথা মনে পড়ে সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। দুমদুম করে দাঁত ঠেলার শব্দে শঙ্কিত হয়ে উঠলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। দ্বার খুলতেই একটি কুলি ব্যস্ত কণ্ঠে বলল, এখনই চলুন, বাবুজির বড় অসুখ। বিস্ময়ের বললাম, কার? গুজরান সিংয়ের? সে তো আজ সকালেও এসেছিল। যেতেই শুষ্ক অথচ হাস্যজড়িত কণ্ঠে গুজরান বলল, আইয়ে ডাক্তার সাহেব, সালাম। খাতাখানি অতদিন রেখেছিলুম, আজ আর না ছিঁড়লেই হতো। তার পাশেই একটা দুমনি বাটখারা এবং সামনের নর্দমা টাটকা কাঁচা রক্তে রক্তাক্ত দেখে আমার কিছুমাত্র বুঝতে বাকি রইল না। বললাম, কি হয়েছে বলুন তো? গুজরান পুনরায় হাসল, মৃদু কণ্ঠে বলল, আমি সব বলে যাচ্ছি, দয়া করে একটু লিখে যান। আইন বড় কড়া কিনা। আজ খাতাখানা থাকলে আপনার হাতে তুলে দিলেই সব মিটে যেত। যাক, আজ একটু কষ্ট করুন। বলতে বলতে তার একটা কাশি এলো এবং সঙ্গে সঙ্গে অনেকখানি রক্ত বেরিয়ে গেল। বাধা দিয়ে বললাম, আমি আপনার সেই ছেঁড়া খাতা জুড়ে নিয়ে সমস্ত কথাই পড়েছি বাবুজি। আপনার সমস্ত দুঃখের কথাই আমি জানি। আপনি একটু বিশ্রাম করুন, আমি টপ করে গিয়ে একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি। উঠবার চেষ্টা করলাম। হাত চেপে গুজরান বলল, না ডাক্তার সাহেব, আর নয়। বহুত দিন হয়ে গেল, আজ আমায় ছুটি দিন। ওই দেখুন, লালি আর ওর মা আমায় নিতে এসেছে। বলে অঙ্গুলি সংকেতে দেওয়ালের দিকে চাইল। পরদণ্ডে আরেক ঝলক রক্ত উঠে গুজরান চিরতরে থেমে গেল। স্থাণুর ন্যায় আমি নিশ্চল হয়ে বসে রইলাম।